नवम श्रेणीर शिक्षार्थी बंधुरा भालो आछो तो सबाई। चलो आजकेर आलोचना शुरू करी। आमादेर शरीरेर एकटी गुरुत्वपूर्ण देहतरल बा बडी फ्लुइड निये आलोचना करब। এই बडी फ्लुइडटी হচ্ছে रक्त। रक्त निये आजकेर आलोचना। रक्त के ब्लाड बला हय, ताई तो? तोमरा रक्त देखेছো सबाई केमन रक्तेर रंग लाल। सबारই रक्तेर रंग कि लाल? তোমাদের অভিজ্ঞতায় কি বলে যে সমস্ত মানুষের অর্থাৎ এই যে নানা জাতি নানা ধর্ম সব মানুষের রক্তের রঙেই কি লাল না আলাদা হতে পারে? আমরা নিজেদের রক্ত, তোমরা সবাই নিজেদের রক্ত দেখেছো কোনো না কোনো সময়, কোথাও না কোথাও আমাদের কেটে গেছে, কোনো ক্ষতস্থান থেকে রক্তপাত হয়েছে, আমরা রক্তকে দেখেছি। অনেকে আবার রক্তের স্বাদও পেয়েছি। কখনো কখনো খাবার খেতে খেতে অসাবধানতাবশত দেখবে গালের ভিতরের অংশ কেটে যায় বা অনেক সময় জিভ কেটে যায়। সেক্ষেত্রে রক্তর স্বাদটা অনেকেই উপলব্ধি করতে পেরেছো। কেমন লাগে বলো তো? একটু নোনতা লাগে। তাহলে রক্ত সাধারণত লাল রঙের হয়, তাই তো? সাধারণত লাল রঙের বলা হচ্ছে, তার মানে অন্য রঙেরও হতে পারে। চিংড়ির রক্ত কিন্তু লাল নয়। কবচী শ্রেণীভুক্ত যে সমস্ত প্রাণীরা আছে যেমন চিংড়ি, কাঁকড়া, এদের কি হয়, এদের রক্তের মধ্যে একটি রঞ্জক পদার্থ আছে যার নাম হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন হচ্ছে একটা তাম্র ঘটিত রঞ্জক পদার্থ, তাই এদের রক্ত নীলাভ দেখায়। আর যাদের রক্ত লাল অর্থাৎ মানুষসহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণী, তাদের রক্তের রং লাল হওয়ার কারণ সেখানে হিমোগ্লোবিন বলে একটা রঞ্জক পদার্থ আছে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন হচ্ছে একটি লৌহ ঘটিত শ্বাসরঞ্জক। এই হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং হয় লাল। আর এখানে কি বললাম, এই চিংড়ি, কাঁকড়া এদের ক্ষেত্রে যে রঞ্জক পদার্থটি থাকে তার নাম হচ্ছে হিমোসায়ানিন। এই হিমোসায়ানিন হচ্ছে একটি তাম্র ঘটিত রঞ্জক পদার্থ, তাই এদের রক্তকে নীলাভ দেখায়। আবার কিছু প্রাণী আছে যেমন আরশোলা, দেখেছো তো? অনেকের বাড়িতেই আরশোলা আছে। আরশোলার রক্তের রং কেমন? বা পিঁপড়ে তো সবাই দেখেছো। আরশোলা যদি নাও দেখে থাকো, পিঁপড়ে সবাই দেখেছো। পিঁপড়ের রক্তের রং কেমন? এদের রক্তের বা প্রজাপতি, এই সমস্ত পতঙ্গ শ্রেণীর যে সমস্ত প্রাণীরা আছে তাদের রক্তের রং কিন্তু কেমন বলো তো? বর্ণহীন। অর্থাৎ এদের রক্তে কোনো প্রকার শ্বাসরঞ্জক থাকে না। হিমোগ্লোবিন বা হিমোসায়ানিন কোনো ধরনের শ্বাসরঞ্জক না থাকার জন্য পতঙ্গ শ্রেণীর প্রাণীদের যেমন আরশোলা, প্রজাপতি, পিঁপড়ে, এই সমস্ত যতগুলো প্রাণী আছে তাদের রক্ত হয় বর্ণহীন। তাহলে আমরা তিন ধরনের রক্তের রং তিন ধরনের নয়, দু ধরনের রক্তের রং পাচ্ছি। একটা হচ্ছে লাল রঙের, আরেকটা হচ্ছে নীলাভ আভাযুক্ত রক্ত, আরেকটা হচ্ছে বর্ণহীন রক্ত। তো লাল রক্তযুক্ত প্রাণী যারা হচ্ছে আমাদের মতো, যেমন আমাদের মানুষদের রক্তও কিন্তু লাল রঙের, এটা তো আমরা সবাই জেনেই গেছি। পরবর্তীতে আরও যখন রক্ত নিয়ে আলোচনা এগোবে আমাদের, তখন জানতে পারবো যে এই যে নানা জাতি, নানা বর্ণ, নানা ধর্ম, সমস্ত লোকদেরই রক্তের রং কিন্তু লাল। তবে লাল, সবার রক্তের রং লাল হলেও আমরা যে কোনো কারো কাছ থেকে রক্ত নিতে পারি না। আমাদের কিছু রক্ত নেওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলেই আমরা কারো কাছ থেকে রক্ত নিতে পারবো। আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রক্ত কাকে বলে, রক্ত কোথায় থাকে,
রক্তে সাধারণত কি কি থাকে আর রক্তের কাজ কি। রক্তে কি কি থাকে এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। রক্তের উপাদানগুলি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে জানবো রক্ত কাকে বলে। তাহলে আমরা সবাই রক্ত দেখেছি, রক্তের রং জানি, রক্ত স্বাদ কেমন তাও অনেকেই জানি। তাহলে রক্তের সংজ্ঞাটা কি লিখব? আরেকটা বলি যে রক্ত নোনতা, একটু নোনতা স্বাদ লাগে, তাই তো? সেটা তো বললাম যে একটু আগে যে নোনতা লাগে। আর একটি টক লাগে, কি টক নয়। এই টক নয় কেন বলছি, এটা আমার সংজ্ঞাটা লেখার সময় কাজে লাগবে। তাহলে রক্ত কাকে বলে? রক্তের রং কি বললাম? লাল হতে পারে, নীলাভ হতে পারে, আর বর্ণহীন হতে পারে। তো সাধারণত রক্তের রং লাল হয়, বেশিরভাগ মেরুদণ্ডী, সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং লাল। তাই রক্তের সংজ্ঞায় লিখব সাধারণত লাল বর্ণের, সাধারণত লাল রঙের ঈষৎ লবণাক্ত, ঈষৎ লবণাক্ত। আর ওই যে বললাম টক নয়, তার মানে অ্যাসিড নয়, আম্লিক নয়, তাহলে এটা ক্ষারীয়। সাধারণত লাল রঙের ঈষৎ লবণাক্ত ক্ষারীয় প্রকৃতির রক্ত কেমন? তরল না কঠিন? তরল। তাহলে তরল যোগকলাকে রক্ত বলে। যোগকলা কেন বলা হচ্ছে এটা বলছি। তরল যোগকলাকে রক্ত বলে। সাধারণত লাল রঙের ঈষৎ লবণাক্ত ক্ষারীয় প্রকৃতির তরল যোগকলাকে রক্ত বলে। যোগকলা, যোগকলা হওয়ার প্রধান শর্ত হচ্ছে মেসোডাম থেকে উৎপন্ন রক্ত, মেসোডাম থেকে উৎপন্ন হয় বলে একে যোগকলা বলা হয়। মেসোডাম থেকে রক্ত উৎপন্ন হয় তাই একে যোগকলা বলা হয়। আর দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ সাধন করে, তাই রক্তকে যোগকলা বলা হয়। তাহলে রক্তের এই সংজ্ঞাটি লিখতে পারবে, সাধারণত লাল রঙের ঈষৎ লবণাক্ত ক্ষারীয় প্রকৃতির তরল যোগকলাকে রক্ত বলে। তাহলে রক্ত আমাদের কোথায় থাকে? আমাদের শরীরের কোথায় রক্ত আছে? সারা শরীরেই আছে নাকি কোথাও নেই, নাকি কোন জায়গায় আমরা রক্তকে পাব? তাহলে রক্ত থাকে কোথায়? রক্ত থাকে আমাদের ক্ষেত্রে রক্তবাহ ও হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে। রক্তবাহ কোনগুলো? যার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ আমাদের দেহের কোনো জায়গা, মানে এরকম কোনো জায়গা নেই যে সেখানে একটা থলির মধ্যে রক্ত রাখা আছে। রক্ত আমাদের পুরো শরীর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আছে। যাদের পরবর্তীতে আমরা আলোচনা করব বদ্ধ সংবহন তন্ত্রযুক্ত প্রাণী আর মুক্ত সংবহন তন্ত্রযুক্ত প্রাণী। যাদের বদ্ধ সংবহন তন্ত্র আছে সেই সমস্ত উন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্ত থাকে রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যে। অর্থাৎ রক্ত শরীরের কোনো জায়গায় মুক্ত অবস্থায় নেই, রক্ত সবসময় রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যেই ঘোরাফেরা করছে। তোমরা কিছু কিছু সময় ছোটোবেলায় অনেককে আমি দেখেছি এই চামড়ার মধ্যে একটু টেনে সিফটি পেন ঢুকিয়ে নিত, কোনো রক্তপাত হতো না। তো শরীরের কোনো জায়গায় যদি আমরা এরকম আলপিন বা সিফটি পেন চামড়ার মধ্যে ঢোকানো হয় এবং সেই সিফটি পেন বা আলপিন যদি আমাদের কোনো রক্তবাহকে ছেদ না করে, তাহলে সেখান থেকে কিন্তু রক্তপাত হবে না।
কেননা আমাদের রক্ত ওই রক্তবাহের মধ্য দিয়েই যাচ্ছে, নালী পথেই রক্ত প্রবাহিত হচ্ছে। রক্ত কখনোই ছাড়া অবস্থায়, মুক্ত অবস্থায় নেই। হৃৎপিণ্ড এবং তার রক্তবাহের মধ্য দিয়েই রক্ত ঘোরাফেরা করছে। যাদের বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আছে, অর্থাৎ মানুষসহ উন্নত মেরুদণ্ডী প্রাণী যাদেরই এই বদ্ধ সংবহনতন্ত্র আছে, তাদের শরীরে ওই রক্তবাহ এবং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে রক্ত থাকে। আর যারা মুক্ত সংবহনতন্ত্র বিশিষ্ট প্রাণী, তাদের ক্ষেত্রে কি হয়, রক্ত ওই রক্তবাহ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ ছাড়াও তাদের হিমোশিল বলে একটা দেহগহ্বর থাকে। এই হিমোশিলে মুক্ত সংবহনতন্ত্র প্রাণীদের রক্তটি মুক্ত হয় বলে তাদের সংবহনতন্ত্রকে মুক্ত সংবহনতন্ত্র বলা হয়েছে। তাহলে রক্ত কোথায় থাকে আমরা জানলাম। এবার জানব কতটা থাকে, পরিমাণ কত। এটা আমাদের মানুষের শরীরে রক্তের পরিমাণ কত। গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 5 থেকে 6 লিটার রক্ত আমাদের থাকে। 5 থেকে 6 লিটার মনে রাখবে। অনেকেই আমরা এই তথ্যটা আগে জানতাম না, তাই তো। 5 থেকে 6 লিটার রক্ত আমাদের শরীরে আছে। গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একটু কম বেশি হতে পারে, আমাদের শরীরের ওজন, বয়স, লিঙ্গ অনুযায়ী রক্ত কম বেশি থাকতে পারে, বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের, যখন আমরা রোগাক্রান্ত হয়ে যাই তখন এই রক্তের পরিমাণ কম বেশি হতে পারে। তবে সাধারণ অবস্থায় 5 থেকে 6 লিটার রক্ত আমাদের থাকে। তাহলে রক্তের পরিমাণ জানলাম, রক্ত কোথায় আছে তাও জেনেছি। এরপর জানব রক্তের মধ্যে, রক্তের বেশিরভাগ অংশটাই হচ্ছে তরল, আর রক্তের মধ্যে কিছু রক্তকণিকা থাকে। এই রক্তের যে তরল অংশ তাকে বলা হয় রক্তরস, আর রক্তের যেগুলো হচ্ছে কোষীয় উপাদান তাদেরকে বলা হয় রক্তকণিকা। এই রক্তের যে তরল অংশ অর্থাৎ এই রক্তরস, এর বেশিরভাগটাই আবার জল। 90 থেকে 92% জল থাকে রক্তরসের মধ্যে। অর্থাৎ রক্তরসের প্রায় পুরোটাই জল, কিছুটা থাকে কঠিন পদার্থ আর কিছু গ্যাসীয় উপাদান। পরবর্তীতে আমরা রক্তের উপাদান একদিন ওইটা নিয়ে একটা ক্লাস করব, সেদিন রক্তের উপাদানগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এইটুকু জেনে রাখো যে রক্তরসের ম্যাক্সিমামটাই হচ্ছে 90 থেকে 92% হচ্ছে জল। অর্থাৎ আমাদের রক্তের একটা বড় অংশ জুড়ে রয়েছে জল। আর কি বললাম, যে এই রক্তরসে দ্রবীভূত থাকে বিভিন্ন ধরনের জৈব ওই কঠিন পদার্থ রূপে, যে থাকে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ। এই জৈব ও অজৈব পদার্থগুলোর মধ্যে অনেক উপাদান আছে। তো আমরা রক্তের কতগুলো স্বাভাবিক গুরুত্বপূর্ণ উপাদান, কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান, তাদের স্বাভাবিক পরিমাণ কত সেটা আজকে একটু আলোচনা করে নিই। রক্তের মধ্যে হিমোগ্লোবিন বলে প্রথমে বললাম যে রক্তের রং, যাদের রক্তের রং লাল তাদের রক্তে হিমোগ্লোবিন বলে একটি শ্বাসরঞ্জক আছে। এই হিমোগ্লোবিনের দ্বারাই আমরা নির্ধারিত করি যে কোনো ব্যক্তির শরীরে রক্ত কেমন আছে, কম আছে না বেশি আছে। হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় তখন সেই অবস্থাকে রক্তাল্পতা বলা হয়। রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলা হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেই অবস্থাকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। অর্থাৎ রক্তের পরিমাণ কমে গেছে এরকম নয়, রক্তের প্রধান উপাদান, রক্তের যে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় সেই অবস্থাকেই আমরা রক্তাল্পতা বলে থাকি। অর্থাৎ রক্তের পরিমাণ ওই 5 থেকে 6 লিটারটা কমে 2 লিটার হয়ে গেছে এরকম নয়,
মানে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে, এই অবস্থাটাকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া, অর্থাৎ রক্তের গুণগত মান কমে গেছে। তো রক্তের কতগুলোই গুরুত্বপূর্ণ উপাদান স্বাভাবিক অবস্থায় কেমন থাকে তা চলো অল্প একটু জেনে নিই। তাহলে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে 13 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার রক্তে, অর্থাৎ পার ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিন থাকে 13 থেকে 15 গ্রাম। গড়ে আমরা এটাকে বলা হয় 14.5 গ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ। এরকম যদি হিমোগ্লোবিন আমাদের রক্তে থাকে তাহলে আমরা বলবো যে আমরা খুব হেলদি আছি, হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে তোমাদের রক্তে এই হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক এরকম নেই, অনেকেরই নেই। এই জন্য দেখবে তোমাদেরকে সরকারের পক্ষ থেকে স্কুলে দেখবে আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে। তো আগে শুধুমাত্র মেয়েদেরকে আয়রন ট্যাবলেট দেওয়া হতো, এখন ছেলে মেয়ে সবাইকেই এই আয়রন ট্যাবলেটটা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? যে আমাদের রক্তে দেখা গেছে সমীক্ষায় যে অনেকের রক্তেই এই হিমোগ্লোবিনের পরিমাণটা স্বাভাবিক অবস্থা যা অর্থাৎ 13 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত, এইটা নেই। এই জন্য তোমাদেরকে এই হিমোগ্লোবিন ট্যাবলেটগুলো দেওয়া হয়। অনেককে দেখেছি এগুলো না খেয়ে ফেলে দেয়, এটা কিন্তু খুব খারাপ। কারণ এগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য। পরবর্তীতে আমরা জানব যে হিমোগ্লোবিনের আর কি কি ভূমিকা আছে। আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক না থাকলে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। তো এই ট্যাবলেটগুলো যেগুলো দেওয়া হয় বিদ্যালয় থেকে, এগুলো কিন্তু তোমাদেরকে যেভাবে খেতে বলা হয় সেইভাবেই খেয়ে নেবে। তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখাটা আমাদের জরুরি। এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যার সৃষ্টি হবে। আরেকটার ব্যাপার, রক্তের মধ্যে রক্তে শর্করার পরিমাণ, এটা নিয়ে মানুষ এখন খুব চিন্তিত। রক্তে শর্করার পরিমাণ অনেকেই বেড়ে যাচ্ছে। সুগার পেশেন্ট বলে কিছু রোগীর নাম শুনেছো তোমরা, যে সুগার হয়ে গেছে। অনেক লোকের ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে। অনেকে দেখবে দোকানে গিয়ে চিনি ছাড়া চা অর্ডার করছে। তো তার চিনি ছাড়া চা যিনি খেতে চাইছেন তার অর্থ ওনার সুগার আছে। অর্থাৎ এই সুগার রোগটার সঙ্গে তোমরা অনেকেই শুনেছো নামটা। তাহলে সুগার অর্থাৎ শর্করা। তো রক্তে শর্করা কতটা থাকলে সেটাকে আমরা স্বাভাবিক বলবো? তো এই রক্তে শর্করার মাত্রাটাকে যখন আমরা টেস্ট করাতে যাই যে রক্তে শর্করা কত আছে, তখন দুরকমভাবে রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা হয়। একটা মাপ নেওয়া হয় খাওয়ার পরে, অর্থাৎ খাবার খেয়ে যেতে বলে যখন শর্করা পরীক্ষা করাতে যাব। খাওয়ার পরে একবার করা হয়, আরেকবার খাওয়ার আগে, অর্থাৎ বলা হয় যে না খেয়ে আসবে রক্ত দিতে। সেখানে ওই পরীক্ষা করার জন্য বলা হয় যে না খেয়ে আসবে। দুরকমভাবে কেন নেওয়া হয়? দুরকমভাবে এই শর্করার মাত্রাটা নিলে আমরা গড় করে বুঝতে পারবো যে তার শরীরে শর্করা কি অবস্থায় আছে। তো যদি আমরা অ্যাকচুয়ালি কি হয়, খাওয়ার পরেই যখন সেই খাবার পাচিত হওয়ার পর অন্ত্রে গিয়ে শোষিত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আবার যখন আমাদের পেট অনেকক্ষণ খালি অবস্থায় আছে, সেই অবস্থায় ওই খাদ্যের সরবরাহ কম হচ্ছে রক্তের মধ্যে, তখন রক্তে শর্করার পরিমাণ কমে যায়। তাহলে এই দুটোকে গড় করে নির্ধারণ করা হয় যে তার রক্তে শর্করা কেমন আছে। তো খাওয়ার পরে যে শর্করা মাপা হয়, দেখবে ওই রিপোর্টগুলোতে লেখা থাকে পিপি, মানে এটা খাওয়ার পরে। এই খাওয়ার পরে পিপি শর্করার মান হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম, 80 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার। অর্থাৎ
প্রতি ডেসিলিটার রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম যদি শর্করা থাকে তাহলে সেটা স্বাভাবিক। আর যখন ফাস্টিং করে অর্থাৎ উপোস করার পর না খেয়ে, সকালে উপোস করা বলতে না খেয়ে গেছো, সকালে না খেয়ে যখন আমরা রক্তে শর্করার মাত্রা মাপতে যাই তখন যে পরিমাপটা পাওয়া যায় সেটা যদি 70 থেকে 110 হয়, 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে সেটাকে বলা হয় যে রক্তে তার শর্করার মাত্রা ঠিকঠাক আছে। অর্থাৎ খাওয়ার পর একবার শর্করার মাপ দেখা হয়, আরেকবার দেখা হয় কখন? সকালে না খেয়ে। সকালে না খেয়ে যখন আমরা রক্ত পরীক্ষা করাতে যাই, রক্তের শর্করা টেস্ট করাতে যাই, তখন যদি 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটারে থাকে তাহলে আমরা বলবো যে সেটা তার রক্তে স্বাভাবিক আছে শর্করা। এরপর জানব রক্তে ইউরিয়ার মাত্রা, সিরাম ইউরিয়া। আরেকটা জিনিস থাকে, রক্তে কোলেস্টেরল বলে একটা উপাদান আছে, এটা নিয়েও আমরা অনেকে চিন্তিত যে এই কোলেস্টেরল অনেক ক্ষতিকর। এখন অনেকের শরীরে বা আমাদের খাদ্যাভ্যাস এমন পাল্টে গেছে, আমরা অতিরিক্ত ওই চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করার ফলে আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো কোলেস্টেরলের পরিমাণ কত থাকে? সিরাম কোলেস্টেরল, সিরাম কোলেস্টেরল এর মাত্রা 100 থেকে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে। তাহলে সিরাম কোলেস্টেরলের মাত্রা 100 থেকে 250 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে তাহলে বুঝবো যে তার রক্তে কোলেস্টেরল স্বাভাবিক মাত্রায় আছে। রক্তে থাকে ইউরিয়া, সিরাম ইউরিয়া। এই ইউরিয়ার মাত্রা 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে। অর্থাৎ রক্তে ইউরিয়ার মাত্রা 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইউরিয়ার স্বাভাবিক মাত্রা। এর যদি বেশি বেড়ে যায়, অনেক সময় এই যে আমাদের বিভিন্ন সবজিতে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে এবং সেই সবজিকে যখন আমরা মানে অত্যধিক ইউরিয়াযুক্ত সবজি গ্রহণ করছি, আমাদের রক্তে ইউরিয়ার মাত্রা বাড়ছে। এছাড়াও আমাদের খাদ্য শৃঙ্খলে এখন ইউরিয়া অনেকখানি প্রবেশ করে আছে, তাহলে বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু ইউরিয়া ঢুকছে এবং এই ইউরিয়ার মাত্রা বাড়ছে। ইউরিয়ার মাত্রা বাড়লে কিন্তু শরীরে নানা রকম গোলযোগ সৃষ্টি হবে। তাহলে সিরাম ইউরিয়ার মাত্রা হচ্ছে 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। আরেকটা জিনিস, যখন কোনো রক্ত পরীক্ষা করা হয় তোমরা ওই রিপোর্টটা দেখবে, সেখানে আরেকটা জিনিস উল্লেখ করা থাকে বিলুরুবিন। বিলুরুবিনের মাত্রা কত? বিশেষত যখন জন্ডিস বলে আমরা টেস্ট করাতে যাই যে তার জন্ডিস আছে কিনা, তার রক্ত পরীক্ষা করতে যাই, তখন এই বিলুরুবিনের মাত্রাটা লিখে দেওয়া হয়। বিলুরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই মাত্রাটা যদি অতিক্রম করে যায় তখন সন্দেহ করা হয় যে তার জন্ডিস হয়েছে। তাই বিলুরুবিনের মাত্রা স্বাভাবিক মাত্রাটাই, এগুলো তোমরা মনে রাখবে। তাহলে রক্তের কয়েকটি উপাদানের স্বাভাবিক মাত্রাটা উল্লেখ করা হলো। এরপরে জানব রক্তর কাজ কি, রক্ত আমাদের শরীরে কি কাজ করে থাকে। তাহলে রক্ত যে একটি গুরুত্বপূর্ণ উপাদান সেটা আমরা নানা রকমভাবে বুঝে থাকি,
কেন বলো তো, কীভাবে বলো তো? যে রক্ত যে কত মূল্যবান সেটা বোঝা যায় যখন কোনো রোগী অপারেশন টেবিলে থাকে, অনেক সময় ডাক্তারবাবুরা বলে যে 2 বোতল বা 3 বোতল রক্ত লাগবে, এবং তাকে রক্ত না দিলে অনেক সময় দেখা যায় যে রোগীর মৃত্যু ঘটে। বা থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে, থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদেরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত দিতে হয়। যদি সঠিক সময়ে রক্ত না পাওয়া যায় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের, অর্থাৎ থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুও হতে পারে। বিভিন্ন দুর্ঘটনায় অনেক সময় যারা এমার্জেন্সিভাবে অপারেশনের দরকার পড়ে সেখানে রক্তের দরকার পড়ে। তো এই রক্তটা কোথা থেকে সংগ্রহ করা হয়? মানুষ রক্ত দান করে। বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত আছে, তারা বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে সেখান থেকে রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে রাখা হয়। কিন্তু আমাদের দেশে এখনও অনেকেই এই রক্ত দিতে চায় না, রক্ত দিতে যেতে চায় না। অনেকের অনেক ধরনের কুসংস্কার আছে বা অনেকের ভয় আছে যে আমি হয়তো কাউকে রক্ত দিয়ে দিলাম তাহলে আমার রক্তটা কমে গেল। কিন্তু আমাদের ওই যে একটা আইডিয়া আছে যে 5 থেকে 6 লিটার রক্ত আছে, তাহলে আমি যদি একবার যদি কখনো যখন রক্ত সংগ্রহ করা হয়, কারো কাছ থেকে রক্ত নেওয়া হয়, খুব বেশি রক্ত নেওয়া হয় না, 200 থেকে 250 ml রক্ত নেওয়া হয়। কিন্তু এটাতেই অনেকের মনে হয় যে রক্ত তো খুব দামি জিনিস, 5 থেকে 6 লিটার আছে, আমার যদি 200 থেকে 250 ml চলে যায় তাহলে আমার কি হবে? এরকম আমাদের কিছু কিছু আতঙ্ক আছে, ভয় আছে। এই ভয়ে অনেকেই এখনও যেতে চায় না, কিন্তু এই ভয়গুলো অমূলক। আমরা যদি কাউকে রক্ত দিয়ে থাকি তাহলে আমার খুব বেশি ক্ষতি হবে না। ওই যে রক্তটা দেওয়া হলো সেটা শরীরে অটোমেটিক 24 থেকে 72 ঘন্টার মধ্যে আবার তৈরি হয়ে যাবে। তাহলে সেখানে রক্তের কোনো ঘাটতি হবে না তার শরীরে, এবং তার জন্য তাকে যে খুব ভালো মন্দ, খুব ভালো 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 খাবার খেতে হবে এরকমও নয়। সে তার স্বাভাবিক যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য খেলেই হবে, তার জন্য আলাদাভাবে কোনো পুষ্টিকর খাদ্য খাওয়ার ব্যাপার নেই। তো এই ধারণাগুলো তোমরা যখন রক্ত নিয়ে আরও পড়বে তখন বুঝতে পারবে যে রক্ত দান করলে রক্ত কিন্তু আমাদের শরীরে কমে না, তা কিছুক্ষণের মধ্যেই তা আবার পূরণ হয়ে যায়। তো এই রক্ত কি করে আমাদের শরীরে, রক্তের কাজগুলো আমরা আজকে আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব। রক্তের কাজ, এই যে আমরা খাদ্য গ্রহণ করি, আমরা খাদ্য গ্রহণ করার পর যে আমরা নানা রকম খাবার খাই, ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, চিড়ে মুড়ি, মাছ মাংস, ডিম, দুধ, নানা রকম খাবার খাচ্ছি। তো এই যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো কিন্তু আমাদের কোষ ব্যবহার করতে পারবে না। এগুলো পাচিত হওয়ার পর, এগুলো কোথায় পাচিত হবে? তাহলে পাচিত হওয়ার জন্য আমাদের পরিপাকতন্ত্র আছে। আমাদের পরিপাকতন্ত্রে যে সমস্ত খাদ্যবস্তু আমরা গ্রহণ করি বা যে সমস্ত আহার্য সামগ্রী আমরা গ্রহণ করি, অর্থাৎ তার মধ্যে সব কিছু মিলেমিশে থাকে। আমরা যা খাই তার মধ্যে সব কিছু মিলেমিশে থাকে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে। তো এই যে উপাদানগুলো, এগুলো সরাসরি আমাদের কোষ ব্যবহার করতে পারে না। এগুলো পরিপাকতন্ত্রে পাচিত হওয়ার পর শোষণযোগ্য খাদ্য উপাদানে বা সরল খাদ্য উপাদানে পরিণত হয়। অর্থাৎ কার্বোহাইড্রেট যখন পাচিত হবে ও পাচিত হওয়ার পর সরল শর্করাতে পরিণত হবে, তখন সেটা শোষণ উপযোগী হবে এবং সেটা কোষ ব্যবহার করতে পারবে। ঠিক একই রকমভাবে ফ্যাট জাতীয় খাদ্য যখন আমরা গ্রহণ করব, তা পাচিত হওয়ার পর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয় এবং তা একটি শোষণযোগ্য খাদ্যে পরিণত হয়, খাদ্য উপাদানে পরিণত হয়। প্রোটিন যখন পাচিত হয়, প্রোটিন পাচিত হয়ে তার সরল রূপ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হলে তা শোষণ উপযোগী হয়। তাহলে এই যে সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমাদের পরিপাকতন্ত্র দ্বারা শোষিত হওয়ার পর রক্তে যায় এবং রক্তের মাধ্যমে এই খাদ্যবস্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে। সারা শরীরে ছড়িয়ে পড়ে বলতে কোথায়? সমস্ত কোষে কোষে
ছড়িয়ে পড়ে। তাহলে এই কোষে কোষে কি পৌঁছে দিচ্ছে? খাদ্যবস্তু পৌঁছে দিচ্ছে, অর্থাৎ পুষ্টি দ্রব্য পরিবহন করছে রক্ত। তাহলে প্রধান কাজ হলো পুষ্টি দ্রব্য পরিবহন করা। পুষ্টি দ্রব্য পরিবহন। তাহলে আরেকটা পুষ্টি দ্রব্য, আবার আমাদের দেহের কোনো কোনো জায়গায় খাবার সঞ্চিত আছে, সেই সঞ্চয়ী অঙ্গ থেকেও খাদ্যকে কোষে কোষে পৌঁছে দেওয়া রক্তের কাজ। তাহলে অন্ত্র দ্বারা শোষিত খাদ্য বা সঞ্চয়ী অঙ্গ থেকে খাদ্যকে কোষে কোষে পৌঁছে দেওয়া বা পরিবহন করা রক্তের একটি গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বর কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। শ্বাসবায়ু পরিবহন, এই যে আমরা যখন প্রশ্বাস নিই, যখন আমরা প্রশ্বাস নিচ্ছি তখন কি করি? পরিবেশ থেকে কি গ্রহণ করি? অনেকেই বলে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা শুধু কি অক্সিজেনকে বেছে গ্রহণ করি? তা তো করি না। আমরা কি করি? পরিবেশ থেকে বায়ু গ্রহণ করি। বায়ুর মধ্যে বায়ুর যে অন্যান্য উপাদান, অর্থাৎ নাইট্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও কিছু উপাদান থাকে যা আছে বায়ুর মধ্যে, সেখানকার যেখানে আমরা থাকবো সেই জায়গার পরিবেশে যে বায়ু আছে সেই বায়ুই আমরা গ্রহণ করি। এরপর এই বায়ু আমাদের কোথায় যায়? শ্বাসনালীর মাধ্যমে আমাদের ফুসফুসে যায়। ফুসফুসে যাওয়ার পর অক্সিজেন ফুসফুসে গিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মিশে। এই অক্সিজেনটা কোথায় দরকার হয়? ওই যে কোষে কোষে খাদ্য আগেই পৌঁছে দিয়ে রেখেছে রক্ত, সেই খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া কোষের মধ্যে শক্তি উৎপন্ন হবে না। তাহলে ফুসফুস থেকে রক্ত অক্সিজেনকে নিয়ে সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা কোষগুলোকে অক্সিজেন সরবরাহ করছে। তাহলে অক্সিজেন পরিবহন করে থাকে রক্ত। আর যখন কোষগুলো ওই অক্সিজেনকে ব্যবহার করে খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াটার নাম কি কেউ জানো কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শরীর থেকে দ্রুত না বার করে দিলে শরীরের সমস্যা সৃষ্টি করতে পারে, কোষগুলোর সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই কার্বন ডাইঅক্সাইডকে আবার রক্ত নিয়ে আসে ফুসফুসের মধ্যে, এবং ফুসফুস থেকে শ্বসনতন্ত্রের মাধ্যমে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ অক্সিজেনকে পৌঁছে দেওয়া কোষের মধ্যে, এবং কোষ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে আসা, এই যে পরিবহন, অর্থাৎ শ্বাসবায়ুর পরিবহনে সাহায্য করে রক্ত। 3 নম্বর কাজ হচ্ছে অন্যান্য প্রয়োজনীয় বস্তুর পরিবহন। এখানে শুধু বলা হয়েছিল পুষ্টি দ্রব্য, এছাড়াও অর্থাৎ আমরা যে খাদ্য গ্রহণ করি, যে খাদ্যগুলো বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, শুধু এই খাদ্য ছাড়াও আরও তো কিছু জিনিস আমাদের শরীরে দরকার, যেমন ভিটামিন দরকার, হরমোন দরকার, বিভিন্ন খনিজ উপাদান দরকার। তাহলে অন্যান্য দ্রব্যের পরিবহন, অন্যান্য দ্রব্য বলতে ভিটামিন, হরমোন, খনিজ উপাদান, এগুলোরও পরিবহনে সাহায্য করে রক্ত। রক্তের মাধ্যমেই এগুলো কোষের মধ্যে পৌঁছায়। 4 নম্বরে হচ্ছে দেহের তাপমাত্রা রক্ষা। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। শ্বসনে উৎপন্ন তাপকে রক্ত সারা শরীরে ছড়িয়ে দিয়ে দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আবার যখন কোনো কারণে দেহের তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন রক্ত কি করে? দেহ পরিধি বরাবর বেশি বিস্তৃত হয়ে তাপকে মুক্ত হতে সাহায্য করে। অর্থাৎ রক্ত আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। 5 নম্বরে আছে
অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ। ক্ষারত্ব নিয়ন্ত্রণ কিভাবে করে? রক্ত তার বিশেষ বাফার ক্রিয়ার সাহায্যে রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণে রাখে। এই বাফার রক্তের মধ্যে বেশ কতগুলো বাফার থাকে, যেমন হিমোগ্লোবিন বাফার রূপে কাজ করে, তারপরে প্রোটিন ফসফেট বাফার আছে, এরকম কতগুলো বাফার। এই বাফার ক্রিয়াটা তোমরা পরে আরও বিস্তারিত জানবে তোমরা, যে বাফার উঁচু ক্লাসে যখন যাবে তখন সেখানে এই বাফার ক্রিয়া নিয়ে আরও তথ্য পাবে। তো এখানে শুধু এইটুকু মনে রাখবে যে রক্ত তার বাফার ক্রিয়ার সাহায্যে রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। তাহলে এই হলো রক্তের কাজ। আরেকটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, এখনও বলা হয়নি, সেটা হচ্ছে দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমরা আজকে তো রক্তের উপাদানগুলো পুরোটা পড়িনি। রক্তের উপাদানগুলো যখন জানব, রক্তের মধ্যে বিভিন্ন ধরনের রক্তকণিকা আছে, সেই রক্তকণিকাগুলোর বিভিন্ন ভূমিকা আছে। সেখানে শ্বেত রক্তকণিকা বলে এক ধরনের রক্তকণিকা আছে, তারা আমাদের দেহকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং দেহের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটাকে বলা হয় ইমিউনো সিস্টেম। তাহলে আমাদের দেহের অনাক্রমতা বাড়াতে সাহায্য করে রক্ত। কিভাবে করে আমরা পরে ডিটেলস আলোচনা করব। নিউট্রোফিল বলে একটা রক্তকণিকা আছে, তা ফেগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে আত্মসাৎ করে। লিম্ফোসাইট একটা শ্বেতকণিকা আছে, যা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে। আবার ইওসিনোফিল বলে একটা রক্তকণিকা আছে, যা হিস্টামিন নিঃসরণের মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে এরকমভাবে দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে রক্ত। তাহলে এই হলো রক্তের কাজ। আজকে তাহলে এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা রক্তের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?